Hello, my beautiful scholar. Welcome to our channel, Royal Educare. This is Anusri, your English teacher, and I am going to teach you today Maya Angelou's poem, Still I Rise. Okay, এটা একটা সেকেন্ড সেমিস্টারের ক্লাস 11 এর সেকেন্ড পোয়েম। তোমাদের দুটো পোয়েম ছিল। প্রথম ভিডিওতে আমি ফার্স্ট পোয়েমটা কভার করে দিয়েছি, মাই লাস্ট ডাচেস। আজ সেকেন্ড পোয়েম, স্টিল আই রাইজ। কি আছে? স্টিল আই রাইজ, আমি উঠে দাঁড়াবো। এটা একটা কি পোয়েম? মায়া অ্যাঞ্জেলিওর। এটা একটা খুব মোটিভেশনাল পোয়েম তোমাদের ক্লাস 11-এ। তোমরা কি কখনো ভেবেছো যে এতদিন পর্যন্ত ছোটবেলা থেকে যেসব কবিতা তোমরা পড়ে এসছো, 11-এ উঠে এই কবিতাগুলো কিছুটা একটা আলাদা টাইপের দেখতে পাচ্ছ না? মাই লাস্ট ডাচেস, স্টিল আই রাইজ। মাই লাস্ট ডাচেস সে কি তোমাদেরকে কি শিখিয়েছিল? যে কার সাথে থাকছো, কে তোমার বন্ধু, কাকে বিয়ে করছো বা কাকে ভালোবাসছো, সেই পার্সনটাকে ভালো করে দেখতে হবে, সে ওভার পজেসিভ কিনা, নাহলে তোমার গর্দান যেতে পারে। এটা আমরা লাস্ট ডাচেসে দেখেছিলাম। আজ আমরা দেখব স্টিল আই রাইজে মায়া অ্যাঞ্জেলিওর যে পোয়েম, সে এখানে বলা হয়েছে যে তুমি তুমি ডিমোটিভেট না হয়ে কিভাবে নিজেকে মোটিভেট রাখতে পারো এবং সেলফ কনফিডেন্স কিভাবে বাড়াতে পারো। এটা একটা হচ্ছে সেলফ কনফিডেন্স কবিতা। ওকে, এই মায়া অ্যাঞ্জেলিও না ছোটবেলা থেকে অনেক অবস্টেকল পার করেছে। তিনি ছোটবেলা থেকে বিভিন্ন মানসিক অশান্তিতেও ভুগেছেন। তিনি যখন 3 ইয়ার্স ওল্ড ছিলেন না, তখন তার বাবা মা সেপারেট হয়ে যায়, তার বাবা মা আলাদা হয়ে যায় এবং তার মায়ের যে বিলাভ ছিল, তার মায়ের বিলাভ তাকে খুব ব্রুটালি ভাবে মলেস্ট করে। তখন তিনি মাত্র কত বছর বয়স? তখন তিনি কত ছোট ছিলেন। তার মায়ের বিলাভ তাকে খুব ব্রুটালি ভাবে মলেস্ট করেছিল এবং তার আঙ্কেলরা সেই তার মায়ের বিলাভকে তার চোখের সামনে মেরে ফেলেছিল। এই তার চোখের সামনে যখন ওই মানুষটাকে মেরে ফেলা হয়, তিনি খুব ডিপ্রেশনে চলে গেছিলেন এবং তিনি নিজেকে দোষী করতেন যে আমার জন্যই হচ্ছে ওই মানুষটা মারা গেল। এবং তিনি একটা খুব যন্ত্রণাদায়ক, তিনি কারোর সাথে কথা বলতেন না, তিনি বাইরেও বেরোতেন না, তিনি চুপচাপ নিজেকে একটা আড়ালে রেখে দিয়েছিলেন। তখন তার জীবনে একজন টিচার আসে এবং তার টিচার তাকে আজ এই জায়গায় পৌঁছে দেয়। তার টিচার হাত বাড়িয়ে তাকে উঠায়, তাকে ডিপ্রেশনের হাত থেকে বাঁচায়। তার মানে টিচাররা তোমাদেরকেও তোমাদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। এই মায়া অ্যাঞ্জেলিওর পুরো নাম হচ্ছে মার্গারেট অ্যান জনসন। মায়া অ্যাঞ্জেলিওর ফুল নেম হচ্ছে মার্গারেট অ্যান জনসন। তিনি জন্মগ্রহণ করেন 1928 এবং তিনি মারা যান 2014। তার জন্ম হচ্ছে 1928 এবং মারা যান 2014 সালে। তিনি বাঁচার জন্য কি এমন কাজ করেনি? তিনি সমস্ত রকম কাজ করেছেন। তিনি সমস্ত ফেমিনিস্ট ছিলেন, একজন ফেমিনিজম ছিলেন, মহিলাদের বিরুদ্ধে লড়াই করতেন। তিনি একজন ডান্সার ছিলেন, বার্ড ডান্সার। তিনি কোনো কাজকে ছোট বড় মানতেন না, তিনি সমস্ত রকম কাজ করেছেন এবং তিনি আজ নিজেকে এই জায়গায় পৌঁছিয়েছেন। মায়া অ্যাঞ্জেলিওর জীবনে অনেক দুঃখ আছে। তিনি আমাদের কাছে একটা মোটিভেশনাল স্পিকার হিসেবে কাজ করেন, একটা আইডল। কেন? আমাদের জীবনে একটু কষ্ট আসলে কি হয়, আমরা চুপচাপ বাড়ির মধ্যে বসে থাকি, না আমার দ্বারা কিছু হবে না, আমি পারবো না কিছু করতে, এরকম ভাবি তো। কিন্তু তুমি নিজের পাওয়ার রাখো, নিজের সেলফ কনফিডেন্স রাখো এবং নিজেকে বলো যে না আমি পারবো, আমি উঠে দাঁড়াবো, আমি লড়াই শুরু করব। দেখবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। এরকম এই স্টিল আই রাইজ এই কবিতাটা তিনি লিখেছেন তার অতীতের কিছু ঘটনার থেকে। এই স্টিল আই রাইজ কথাটা হচ্ছে যে অরিজিনাল নেম, যেটা কালেকশন, এই স্টিল আই রাইজ এর কালেকশনটা হচ্ছে কি অ্যান্ড আই স্টিল রাইজ। এটা হচ্ছে কালেকশন, মানে এখান থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে অরিজিনাল নেম।
স্টিলাইরাইজ এখান থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে থার্ড পার্ট, এই স্টিলাইরাইজ হচ্ছে থার্ড পার্ট। এই অ্যানা স্টিলারাইজের যে কবিতাটা তিনি লিখেছেন তার এটা থার্ড পার্ট। এই স্টিলারাইজটা হচ্ছে কি আর কত নম্বর, না এটা হচ্ছে থার্ড পার্ট। স্টিলাইরাইজ কবিতাটা পাবলিশড হয় কবে, পাবলিশড হচ্ছে 1978, 1978 সালে এটা পাবলিশড হয়। ওকে, এই কবিতাটা পড়ার আগে পড়ার সময় আমরা দেখবো অনেক সিম্বলিজম আছে, অনেক সিম্বল ইউজ করেছে এবং অনেক ফিগার অফ স্পিচ ইউজ করা রয়েছে এখানে। তিনি যখন, এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েমও বলা হয়, এটা কি, এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, এটা লিরিক পোয়েম। এখানে কিছু ফিগার অফ স্পিচ রয়েছে, আমি আস্তে আস্তে বলবো সেগুলো। তো বোঝা গেছে না, মার্গারেট এন জনসন অ্যান্ড মায়া অ্যাঞ্জেলিওর পুরো নাম। এটা হচ্ছে পাবলিশড হয় 1978-এ এবং এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, এতটা জানা গেছে। এবং তিনি খুব যখন 17 ইয়ার্স ওল্ড ছিলেন না, যখন তিনি 17 বছর বয়স ছিলেন, তার প্রথম অটোবায়োগ্রাফিক্যাল একটা ফিকশন বের হয় যার নাম হচ্ছে আই নো হোয়াই দ্য কেজ বার্ড সিং, আমি জানি কেন খাঁচার পাখিটা গান করে। তার মানে তার সমস্ত গল্প, তোমার সমস্ত কবিতার মধ্যে একটা কষ্ট লুকিয়ে রয়েছিল। সমস্ত কবিতায় গল্পে দেখতে পাবো মায়া অ্যাঞ্জেলিওর কষ্ট লুকিয়ে রয়েছে, খুব তীব্র যন্ত্রণা লুকিয়ে রয়েছে। ওকে, তো কবিতাটা স্টার্ট করার আগে আমরা কিছু জিনিস জেনে নেব। কি জিনিস? যেমন ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ কি, এই কথাটা কি, ফিগার অফ স্পিচ কথাটা কি না, ফিগার অফ স্পিচ ইজ আ ওয়ার্ড অর ফ্রেজ which is used to be describe something in a non-literal sense, যার কোনো লিটারাল সেন্স নেই। এই ফিগার অফ স্পিচ হলো একটা বাক্যালঙ্কার, যেটা আমরা কোনো কবিতা বা বাক্যে ইউজ করে থাকি, মানে এর কোনো লজিক নন লিরিক্যাল সেন্স রয়েছে, লিরিক্যাল কোনো সেন্স নেই। এই স্টিলাইরাইজের কিছু ফিগার অফ স্পিচ হচ্ছে কি না, এখানে কি কি ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে, এখানে মেটাফর ইউজ করা হয়েছে। এখানে মেটাফোর, মেটাফোর মানে কি, মেটাফোর মানে হচ্ছে কি একটা রূপক। যেমন আমি বলি, যদি বলে থাকি যে মাই মাইন্ড ইজ ওশেন, আমার মস্তিষ্ক হলো একটা মহাসমুদ্র, সাগর, এটা কি কোনো লজিক্যাল আছে? আমার মাথা কি সমুদ্র হতে পারে? নেই তো, কিন্তু আমার মাথাটাকে কার সাথে তুলনা করছি, একটা সমুদ্রের সাথে। তো এইটা হচ্ছে কি না, এটাকে বলা হয় রূপক, মেটাফোর। এমন কিছু জিনিস, এমন কিছু আমরা বাক্যে ব্যবহার করে থাকি যেটা হচ্ছে আমরা ডিরেক্টলি তাকে বলছি না, তার রূপক হিসেবে অন্য কিছুকে বোঝাচ্ছি। বোঝা গেছে? এটা হচ্ছে মেটাফোর। আর কি রয়েছে না, সিমিলি। সিমিলি মানে হচ্ছে কি উপমা, কারোর সাথে কারো তুলনা করা। The sun is as like as a fire, ফায়ারবল, মনে আছে? সূর্যকে একটা অগ্নি গলার মতো দেখতে। তো এইটা হচ্ছে কি একটা সিমিলি, এর সাথে ওর তুলনা করছি। নেক্সট এখানে আর কি আছে ইউজ ফিগার অফ স্পিচ না, রেটরিক্যাল কোয়েশ্চেন। রেটরিক্যাল কোয়েশ্চেন আমরা সেটা পোয়েমটা পড়ার সময় দেখতে পাবো, রেটরিক্যাল কোয়েশ্চেন। আছে কি রেপিটেশন, আর কি আছে রেপিটেশন। রেপিটেশনটা কি না, একটা কথা বারবার ইউজ করা, সেটা যখন আমরা পোয়েমটা স্টার্ট করব পড়া তখন আমরা জানতে পারবো। ওকে ওকে, চলো এবার হচ্ছে পোয়েমে চলে যাওয়া যাক। দেখো পোয়েমটা ভালো করে বুঝবে, এটা কিন্তু খুব সুন্দর একটা পোয়েম, বোঝার মতো একটা কবিতা। বলছে ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি। এখানে
আগে তোমরা ইতিহাসে পড়েছো যে কালো চামড়ার মানুষদেরকে সাদা চামড়ার মানুষেরা কতটা অপমান করত, তাদেরকে কৃতদাস হিসেবে রাখতো। এই মায়া অ্যাঞ্জেলো কিন্তু একজন আফ্রো আমেরিকান মানে যারা আফ্রিকা মহাদেশে আমেরিকাতে এসেছিল। তাকেও তার গায়ের রং, তার কমপ্লেক্সন নিয়ে অনেক কথা শুনতে হয়েছিল। তো সেখান থেকে তিনি হচ্ছে এটা লিখেছেন এই কবিতাটা। তার অতীতে তার পূর্বপুরুষদেরকে আমরা ইতিহাসের পাতায় দেখেছি যে আফ্রিকার মানুষদেরকে কেমন ভাবে শ্বেতাঙ্গ মানুষেরা, সাদা চামড়ার মানুষেরা কৃতদাস হিসেবে রাখতো, দেখেছি না? তো চলো, এই কবিতা হচ্ছে সেই আফ্রো আমেরিকান মানুষদেরকে নিয়েই যারা প্রতিবাদ করেছিল তাদের হচ্ছে মর্যাদা পাওয়ার জন্য শ্বেতাঙ্গ মানুষদের বিরুদ্ধে। বলছে ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি। তুমি এখানে ইউ বলতে হচ্ছে তোমাকে বোঝাচ্ছে না, এখানে ইউ বলতে কাকে ইন্ডিকেট করছে? সেই সমস্ত শ্বেতাঙ্গ মানুষদেরকে, সেই সমস্ত আমেরিকানের মানুষদেরকে, সাদা চামড়ার মানুষদেরকে এখানে ইন্ডিকেট করছে যে ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি। তুমি ইতিহাসের পাতায় আমাকে নিচু দেখাতেই পারো। তুমি ইতিহাসের পাতা আমাকে নিচু দেখাতেই পারো। মি বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে মি বলতে আমাকে নয়, এখানে মি বলতে সে সমস্ত ব্ল্যাক কালারের মানুষদেরকে বোঝানো হয়েছে, কৃষ্ণাঙ্গ মানুষদেরকে বোঝানো হয়েছে, আফ্রো আমেরিকান মানুষদেরকে বোঝানো হয়েছে। এখানে মি বলতে সেই আফ্রো আমেরিকান মানুষদেরকে বোঝানো হয়েছে যে তোমরা আমাদেরকে ইতিহাসের পাতায় নিচু দেখাতেই পারো। উইথ ইয়োর বিটার টুইস্টেড লাইজ। কিভাবে? তোমার মিথ্যে কথা, ঘোরানো পেঁচানোর মিথ্যে কথা দিয়ে তোমরা আমাদেরকে ইতিহাসের পাতায় নিচু দেখাতেই পারো। মিথ্যে কথায় কি লিখতে পারে? শ্বেতাঙ্গরা এখন মাইন্ড ওয়াশ করেছিল যে ওরা কালো চামড়ার মানুষ, ওরা কোনো হচ্ছে আমাদের সোসাইটিতে ভালো থাকতে পারবে না, ওদের কোনো যোগ্যতা নেই, ওরা হচ্ছে নিচু, ওরা আমাদের জন্য ভালো না, এরকম ভাবে মিথ্যে কথা, মিথ্যে অপবাদ দিয়ে তুমি ইতিহাসের পাতায় আমাদেরকে নিচু দেখাতেই পারো। ইউ মে টর্ড মি। টর্ড মানে কি? পদদলিত করা, মারিয়ে যাওয়া, পায়ে দোলে দিয়ে যাওয়া। ইউ টর্ড মি ইন দ্য ভেরি ডার্ট। ধুলোর মধ্যে তুমি আমাদেরকে পায়ে পদদলিত করেই যেতে পারো, দলিয়ে যেতে পারো। বাট স্টিল আই লাইক ডাস্ট, আই উইল রাইজ। কিন্তু আমি উঠবো, ধুলোর মতো উঠে দাঁড়াবো। বাট স্টিল লাইক ডাস্ট, ধুলোর মতো, এই যে লাইক ডাস্ট, ধুলোর মতো, এখানে সিমিলি ইউজ হচ্ছে। লাইক ডাস্ট আই উইল রাইজ, আমি উঠে দাঁড়াবো। দেখো এখানে এই দুটো লাইন ভালো করে বুঝো যে তুমি আমাকে নোংরাতে, ধুলোতে তুমি আমাকে পদদলিত করে দিয়ে চলে যেতেই পারো, কিন্তু আমি আবার ধুলোর মতো উড়বো। যেমন ধুলো, আমরা কি করি? ধুলোকে কি হাতে করে নিয়ে মাথায় রাখি না তো, আমরা পায়ে চটকে ধুলোকে এড়িয়ে যাই। কিন্তু যখন একবার ধুলো ওড়া স্টার্ট হয় তখন দেখবে আমরা চোখ টোক বন্ধ করে হচ্ছে ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে থাকি। মানে একবার যখন ধুলো ওড়া স্টার্ট হবে তখন তোমাকে কেউ আর টিকাতে পারবে না, তখন তোমাকে বাড়ির মধ্যে থাকতে হবে। সেরকম বলছে যে তুমি আমাকে ধুলোর মতো পায়ে মারিয়ে চলে যাও, ইতিহাসের পাতায় আমার নামে খারাপ কথা লেখো, কিচ্ছু যায় আসে না, আমি উঠে দাঁড়াবো, ধুলোর মতো উড়বো, আমাকে তুমি দমাতে পারবে না। বোঝা গেছে এই চারটে লাইনের মানে? কোনো ডাউট নেই। দেখো তারপরে কি বলছে, ডাজ মাই শেসিনেস আপসেট ইউ। এই শেসিনেস বলতে কি বোঝানো হয়েছে? শেসিনেস মানে হচ্ছে বেহায়াপনা। তো এখানে কি বেহায়াপনা বলতে কি বোঝানো হয়েছে? এখানে বেহায়াপনা বলতে মায়া অ্যাঞ্জেলো বোঝাচ্ছে যে আমার এই যে ফিয়ারলেস, আমি যে ভয় করছি না তোমার আক্রমণকে, আমি যে ভয় করছি না, তুমি আমাকে অপমান করলে যে আমি বাড়ির মধ্যে লুকিয়ে বসে থাকছি না, আমি যে নির্ভয়ে ঘোরাফেরা করছি, আমার যে বোল্ড একটা লুক রয়েছে, সেটা কি তোমাকে আপসেট করছে, খুব খারাপ দেখাচ্ছে? মানে দেখবেন সাধারণত
কিছু মানুষকে আমরা কি করে থাকি, যদি কেউ মানুষ আমাদেরকে যদি কিছু বলে থাকে, তো আমরা যদি কান্নাকাটি ভেবে একটা রুমের মধ্যে গিয়ে লুকিয়ে থাকি, তাদের কথায় প্রতিবাদ না করি, তারা কিন্তু একটা আলাদাই মজা পেয়ে যায়, পরের দিন আমাদেরকে অপমান করার সাহস কিন্তু পেয়ে যায়। কিন্তু যখন তুমি প্রতিবাদ করবে, তুমি হচ্ছে ওদের সামনে তুমি তার সাথে লড়াই করবে, তখন দেখবে তারা ভয় পেয়ে যায়, বলছে না এর সাথে একটু কথা বলা যাবে না, এ তো হচ্ছে একে তো দমানো যাবে না, দেখবে ওরা পিছনে হেঁটে যাবে, ওরা ভয় পায়। তো সেই জন্যই বলছে যে ডাজ মাই শেজিনেস আপসেট ইউ। এই শেজিনেস বলতে তাহলে কি সিম্বলাইজ করছে, এখানে শেজিনেস বলতে সিগনিফাই করছে হচ্ছে ফিয়ারলেস, ফিয়ারলেস, ভয়হীন, ফিয়ারলেস, ভয়হীনকে বোঝানো হচ্ছে, বোল্ড লুককে বোঝানো হচ্ছে। Why are you beset with gloom? beset with gloom। বলছি কেন তুমি এরকম ভয় পাচ্ছ, কেন তুমি ওরকম হচ্ছে বিরজতায় আক্রান্ত হয়ে যাচ্ছ? গ্লুম মানে তোমার তোমার যে মুখের হাসি সেটা কোথায় যাচ্ছে, উড়ে যাচ্ছে কেন? কেন? সে কিন্তু নিজেই প্রশ্ন করেছে, কেন তুমি এত ভয় পাচ্ছ, কেন তুমি ভাবছো যে তোমার হচ্ছে রাজত্ব চলে যাবে, কেন ভাবছো? কজ তিনি কিন্তু আবার নিজেই অ্যান্সারটা দিয়েছেন, কজ I walk like I got werewolf pumping in my living room। কারণ আমার হাঁটাটা কার সাথে তুলনা করছে, আমি হাঁটছি কেমন ভাবে, না যেন আমি হচ্ছে ওয়েলস, এখানে ওয়েলস বলতে ওয়েলস মানে হচ্ছে তেলের খনি, যেন আমি হাঁটছি, যেন আমি পেয়ে গেছি, কি পেয়ে গেছি, তেলের খনি। পাম্পিং ইন মাই লিভিং রুম, আমার লিভিং রুমের নিচে তেলের খনি রয়েছে, আমি পাম্প করি, তেল বের করি, বিক্রি করি, আমার অনেক টাকা, আমি এরকম ভাবে হাঁটছি। তো এখানে এই দুটো লাইনের মানে কিন্তু ওটা নয়, এই দুটো লাইনের মানে বোঝাতে চেয়েছে যে দেখবে এই আমেরিকানে যে যাদের কাছে কয়লা তেলের খনি আছে তারা কিন্তু খুব বড় লোক, তেল পাম্প করে বিক্রি করে দেয়, বড় লোক। তো সেই জন্য বলছে যে আমি যেন আমার এই অ্যাটিটিউড, আমার এই ভয়হীন ভাব দেখে তুমি কি ভাবছো, তুমি এত আপসেট হয়ে যাচ্ছ কেন, কারণ আমি হাঁটছি, আমার হাঁটাটা তাহলে কার সাথে তুলনা করতে, ওয়েল ওয়ালস, এখানে ওয়েল ওয়ালস বলতে বোঝাচ্ছ ওয়েলথ অ্যান্ড পাওয়ার, পাওয়ার অ্যান্ড ওয়েলথ, আমার এই যে পাওয়ার, আমার যে এই ওয়েলথ, আমার এই যে বহুত টাকা আছে, আমি এমন ভাবে হাঁটছি, কোনো পরোয়া করছি না, এটা দেখে কি তুমি ভয় পাচ্ছ যে তোমার থেকে হয়তো আগিয়ে যাবো আমি? বুঝা গেছে? পাম্পিং ইন মাই লিভিং রুম, তাহলে কোথায় পাওয়া গেছে, সে যেন হাঁটছে, কেমন হাঁটছে, যেন তার লিভিং রুমে তেলের খনি রয়েছে, যেন তেলের খনিতে পাম্প দিয়ে তেল বের করে আর বিক্রি করে বহুত টাকা, এমন ভাবে হাঁটছে, আর তার হাঁটা দেখে, তার অ্যাটিটিউড দেখে সেই মানুষেরা ভয় পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর বলছে দেখো জাস্ট মুনস এন্ড লাইক সানস, দেখো এখানে মুনস বলেছে, এস যোগ আছে, প্লুরাল ফর্ম, কেন ইউজ করেছে প্লুরাল ফর্ম, বলছি উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, এই দেখো টাইডস, কারণ মুনস এন্ড সানস এখানে প্লুরাল ফর্ম ইউজ করা হয়েছে, কারণ আমার দিনের পর দিনের কথা বলা হয়েছে, যেমন চন্দ্র, সূর্য, জোয়ার, এই যে টাইডস মানে স্রোত, সার্টেন মানে হচ্ছে চিরন্তন, যেমন সূর্য, চন্দ্র এগুলো যেমন চিরন্তন, এদেরকে যেমন হচ্ছে উঠতেই হবে, স্রোতকে যেমন আসতেই হবে, সেই রকম জাস্ট লাইক হোপ স্প্রিঙ্গিং হাই স্টিল আই রাইজ, সেরকম আমার আশা, আমার হোপ অনেকটা উঁচুতে থাকবে, জাস্ট লাইক হোপস মানে আমার আশা, স্প্রিঙ্গিং হাই অনেক উঁচুতে থাকবে, কেমন দমবে না, যেমন চন্দ্র সূর্য যেমন হচ্ছে সব দিন ওঠে, যেমন ওদের বর্তমান ওরা যেমন রয়েছে, সেরকম ওদের মতোই আমারও আশা কখনো ব্যর্থ হবে না, আমি উঠে দাঁড়াবো, স্টিল আই রাইজ, আমি উঠে দাঁড়াবোই, আমার আশা ব্যর্থ হবে না। বোঝা গেছে? তো এইখান থেকে আমরা কি পাচ্ছি এই লাইনটা থেকে, যে তোমাকে যদি কেউ কিছু বলে, তোমাকে যদি কেউ বলে তোর দ্বারা এটা হবে না, আর তুমি যদি সেটা ভেবে করে একটা রুমের মধ্যে গিয়ে বসে থাকো এবং কাঁদতে থাকো যে সত্যি তো আমার দ্বারা কিছু হবে না, তাহলে তুমি কিন্তু কিছু জীবনে করতে পারবে না। তাদেরকে তুমি দেখিয়ে দাও যে তাদের এত অপমান করার পরেও তুমি কি করছো, তুমি লড়াই করছো, ওদের কথায় তোমার কোনো যায় আসে না, তুমি এমন ভাবে হেঁটে যাচ্ছ ক্যাজুয়ালি, ওরা দেখবে একদিন চুপ হয়ে যাবে। তো ওটাই বলছে। নেক্সট বলছে did you want to see me broken, did you want to see me broken,
তুমি আমাকে কেমন দেখতে চাও? ভেঙে পড়া। বোর্ড হেড মানে কি? মাথা নিচু। লোয়ার আইস, চোখ নিচে। Soldier falling down like teardrops weakened by my soulful crisis. বলছে তুমি আমাকে কেমন দেখতে চাও? মাথা নিচু, কান নিচু, যেন চোখের জল এরকম করে হাঁটছি, এরকম করে। এরকম ভাবে কি তুমি আমাকে দেখতে চাও? সাধারণত দেখবে আমরা যখন হাঁটি অ্যাটিটিউডে থাকি, এরকম করে হাঁটি, কিন্তু যখন আমরা কেউ আমাদেরকে আঘাত করে, কেউ যখন আমাদেরকে খারাপ বলে, তখন আমরা এরকম করে হাঁটি, আমাদের কিচ্ছু হবে না, আমি কিছু করতে পারবো না জীবনে করে কাঁদতে থাকি। তো বলছে যে তুমি কি ভাবছো আমাকে এরকম ভাবে দেখতে চাও? উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইসিস মানে হচ্ছে কি, তুমি আমাকে এমন ভাবে আঘাত করবে যেমন আমার হৃদয়ে আঘাত লাগে এবং আমি যেন এতই যন্ত্রণা পাই যেন আমি উঠে দাঁড়াতে না পারি। তুমি কি ভাবছো এরকম ভাবে আমাকে দেখতে চাও? ডাজ হটিনেস অফেন্ড ইউ? এই হটিনেস বলতে কি বোঝানো হয়েছে? হটিনেস বলতে এখানে বোঝানো হয়েছে তার অধ্যত্বের কথা। হটিনেস এখানে তার অধ্যত্বের কথা। সাধারণত আমাদের সোসাইটিতে মেয়েদেরকে এখনো রয়েছে, আগে তো ছিল, এখনো রয়েছে, দেখবে একটা মেয়েদের পুরো বর্ণনা দেওয়া হয় যেন মেয়েটা ফর্সা হবে, স্লিম ফিগার থাকতে হবে, অবভিয়াসলি জিরো ফিগার থাকতে হবে, সুন্দর হতে হবে, চুল থাকতে হবে। এটা সোসাইটি একটা মেয়েদের চরিতার্থ বর্ণনা করে দেয়, তাই না? কালো চামড়ার মানুষদেরকে আজও হচ্ছে কি করতে হয়? অপমানিত হতে হয়। তো সেটাই বলছে যে কিন্তু মায়া অ্যাঞ্জেলো নিজের 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 যে স্ট্রাকচার রয়েছে, যে নিজের হচ্ছে কমপ্লেক্সন রয়েছে, সেটা নিয়ে তিনি কিন্তু ভাবেননি আমি কিন্তু হচ্ছে আমি গ্লো করেই যাব। তিনি কিন্তু অন্যদের মতো লুকিয়ে পড়েননি। তিনি তাকে হচ্ছে অনেক অপমান সহ্য করতে হয়েছে তার কালো চামড়ার জন্য, কিন্তু তিনি হেরে যাননি, তিনি গ্লো করেছেন, তিনি উঠে দাঁড়িয়েছেন। তো সেটাই বলছে, ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? অফেন্ড মানে হচ্ছে তোমাকে রাগিয়ে তুলছে, এই যে আমার ওই অধ্যত্ব, এই যে আমি বেড়ে উঠছি, তোমার থেকে এগিয়ে যাচ্ছি, তোমাকে কি খুব আঘাত করছে? ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ট, বলে বেশি ক্যাজুয়াল নিও না, অফুল হার্ট, বেশি এটাকে হচ্ছে মাথায় রেখো না। তুমি এত টেনশন করলে তাহলে তো তুমি নিজেরই অস্তিত্ব হারিয়ে ফেলবে, তাই না? বলছে আমার এই অধ্যত্বকে নিয়ে তুমি এত অফুল হার্ট হও না, এই তুমি এটাকে কি বেশি ক্যাজুয়াল ভাবে নিও না। কজ আই লাভ, কেন না, কজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স। দেখো প্রথমে ওয়েলস পেয়েছিল, তেলের খনি পেয়েছিল তার লিভিং রুমে, এখন বলছে যে আমি হাসছি, কেমন ভাবে হাসছি না, কজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স, যেন আমি সোনার খনি পেয়েছি। কোথায় সোনার খনি পেয়েছে না, ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড। ডিগিং মানে খোঁড়া, ওন ব্যাকইয়ার্ড নিজের বাড়ির ব্যাকইয়ার্ড, উঠোনে খুঁড়ে আমি যেন সোনার খনি পেয়েছি। আর টাকা পয়সা আমার প্রচুর আছে, তুমি বকো না, টাকা পয়সা থাকলে কিছুই হয় না, আমার কাছে তেলের খনি রয়েছে, আমার কাছে সোনার খনি রয়েছে, কি আর আছে। বলছে আমি হাসছি, তাহলে হাসিটা কেমন? দেখো একটা মানুষ তখনই আছে যখন তার কাছে প্রচন্ড টাকা থাকে, তাই না? তো বলছে যে কজ আই লাভ লাইক আই গট গোল্ড মাইন্স, যেন আমি একটা সোনার খনি পেয়েছি। ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, নিজের উঠোনে খুঁড়ে। বলছে ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, বলছে তুমি আমাকে শুট করতে পারো, এখানে বন্দুক নিয়ে শুট করা নয়। বলছে ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, তুমি তোমার কথার দ্বারা আমাকে কিন্তু শুট করতে পারো, আঘাত করতে পারো। দেখবে সাধারণত হাতের থেকে কথাই বেশি লাগে, কাউকে হাতে না মেরে তাকে দু একটা খারাপ কথা বলে দিলে সেটার আঘাত কিন্তু খুব বেশি হয়। তো সেটাই নেই বলছে যে ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, ইউ মে কাট মি উইথ ইউর আইস, তুমি তোমার চোখ দিয়ে কিন্তু আমাকে কাটতেও পারো। মানে এখানে চোখ দিয়ে কি কাটা হয় না। দেখবে সাধারণত বাড়িতে বাবারা কি করে, বাড়িতে বাবারা কিন্তু বেশি বকে না বা মারেও না, কি করে এরকম করে চোখটা দেখিয়ে দেয়, ভয় পেয়ে যায়, তাই না? তো সেই জন্যই বলছে ইউ মে কাট মি উইথ ইউর আইজ, ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, তুমি আমাকে ঘৃণার দ্বারা তুমি আমাকে মেরে ফেলতে পারো। মানে একটা মানুষকে এতটাই ঘৃণা করো, তুমি আমাকে ঘৃণা করো, তোমাকে বলছি না আমাকে ভালোবাসতে হবে, তুমি আমাকে ঘৃণা করো, এতটাই ঘৃণা করো যেন আমি মরে যেতে উদ্ধত হই। বাট স্টিল লাইক এয়ার আই উইল রাইজ, কিন্তু আমি বাতাসের মতো উড়বো। দেখো এখানে কি তাহলে কি বলছে না, কিসের মতো হচ্ছে উঠে দাঁড়াবে না, লাইক এয়ার। প্রথমে আমরা কিসের মতো দেখেছিলাম, লাইক ডাস্ট, ধুলোর মতো। এখানে ধুলোটা, এই ডাস্টটা কিন্তু একটা হচ্ছে বাইবেলিক্যাল ওয়ার্ড। কেন না, বাইবেলে বলা আছে যে যদি
এই বাইবেলে বলেছে যে মানুষের জন্ম এই ধুলোর থেকে, আর ধুলোতেই মিশে যেতে হয় আমাদের। তো এই ডাস্টটাকে হচ্ছে সেখান থেকেই নেওয়া হয়েছে। বলছে বাট স্টিল লাইক এয়ার আই উইল রাইজ, কিন্তু আমি বাতাসের মতো উড়বো, উঠে দাঁড়াবোই আমি। তুমি আমাকে তোমার কথার দ্বারা, তোমার বিভিন্ন তুমি বিভিন্ন মিথ্যে কথার দ্বারা, তুমি আমাকে ঘৃণা করার দ্বারা, তুমি আমাকে হচ্ছে একেবারে নিচু দেখাতেই পারো, সবার সামনে তুমি আমার নিয়ে খারাপ কথা বলো, চর্চা করো, কিছু যায় আসে না, কিন্তু আমি উঠবো কিসের মতো? বাতাসের মতো উঠে দাঁড়াবো। ওকে, নেক্সট বলছে ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ? সেক্সিনেস, দেখো নিজেকে এখানে কিন্তু সেক্সিনেস বলেছে, তিনি কিন্তু নিজেকে নিয়েই তিনি প্রশংসিত। তো ওই জন্যই বলছেন যে ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, আমার এই যে সেক্সিনেস, আমার এই যে ফিগার, এই যে আমি ব্ল্যাক চামড়া মানুষ হয়েও যে সবার সামনে এত যে উঠে দাঁড়াচ্ছি, সবার সাথে কথা বলছি, সবাই যে আমাকে রেসপেক্ট করছে, তোমাকে কি ভয় দেখাচ্ছে? তোমাকে কি কোথাও দুঃখিত করে দিচ্ছে? Does it come as surprise that I dance like I've got diamonds at the meeting of my thighs? বলছে এটা অবাক করা ব্যাপার না, যেন মনে হচ্ছে যে আমি নাচ করছি আনন্দে। দেখো নাচ, ডায়মন্ড টাইমন্ড পেলে একটু নাচ করা হয় না? বলছে that I dance I've like got diamonds, বলছে যেন আমি নাচ করছি, যে কিসে পেয়েছি, কি পেয়েছি? ডায়মন্ডস, যেন হিরে পেয়েছি, এই হিরে পাওয়ার জন্য আমি নাচ করছি। at the meeting of my thighs, কোথায় আছে? এই থাইতে, এখানে রেখে। সাধারণত হচ্ছে দেখবে ওই ডান্সার এবারে ওরা যে ড্রেস পরে, তো বলছে এই থাইতে আমি কি করে রেখেছি? ডায়মন্ড রেখেছি, সেই ডায়মন্ড পেয়েছি, তার জন্য আমি নাচ করছি। তাহলে এখানে আমরা দেখলাম প্রথমে তিনি বলেছেন যে কি বলেছেন না, আমি হাঁটছি, তার হাঁটাটা কিসের সাথে তুলনা করা হয়েছে? যেন সে তার লিভিং রুমে তেলের খনি পেয়েছেন। এই তেল পাম দেবো, তেল নেবো, বিক্রি করবো, বড় লোক হয়ে যাবো, টাকা পাবো। তো বলছে আমি হাঁটছি, আমার হাঁটাটা হচ্ছে, আমার অ্যাটিটিউডটা হচ্ছে কেমন? যেন আমার লিভিং রুমে তেলের খনি আছে। তারপরে তিনি বলেন যে আমি হাসছি, আমার হাসাটা কেমন না, যেন আমি হচ্ছে আমার বাড়ির পেছনে মাটি খুঁড়ে সোনার খনি পেয়েছি, সেই সোনার খনি পেয়ে আমি যেন হাসছি, সেই হাসিটা হচ্ছে সোনার খনি পাওয়ার জন্য। এরপর বলছে ডান্সটা কেমন না, তিনি যে ডান্স করছেন সেই ডান্সটা হচ্ছে কিসের সাথে তুলনা হচ্ছে? ডান্সটা হচ্ছে তিনি ডান্স করছেন যেন তার থাইতে ডায়মন্ড আছে, তিনি যেন ডায়মন্ড পেয়েছেন, সেই জন্য। এতদূর পর্যন্ত বোঝা গেছে? নেক্সট বলছে, এরপরে দেখো একটু তিনি তার অতীতের কথাতে চলে আসছেন। এটা হচ্ছে তার বর্তমান সিচুয়েশন ছিল এতদূর পর্যন্ত বর্তমান সিচুয়েশন, এবং তিনি তার এই যে তিনি এত গ্লো করেছেন, তিনি যে এত লড়াই করে এখানে এসেছেন, সেটার কথা আমরা জানতে পেরেছি। এরপর তিনি বলছেন যে আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রি সেম, আমি বেরিয়ে এসেছি সেই কুঁড়ে ঘর থেকে, সেই লজ্জাজনক কুঁড়ে ঘর থেকে। কেন এই হার্টস অফ হিস্ট্রি সেম মানে কি? ইতিহাসে লজ্জাজনক কুঁড়ে ঘর বলতে কি বোঝানো হয়েছে এখানে? না, আমরা জানি ইতিহাসে আমরা পড়েছি যে কালো চামড়া মানুষদেরকে সাদা চামড়া মানুষেরা কি করেছিল না, তাদেরকে বন্দি করে, তাদেরকে স্লেভরি মানে কৃতদাসে ব্যবহার করেছিল, তাই না? আফ্রিকার মানুষরা একটা স্বপ্ন নিয়ে এসেছিল আমেরিকাতে, কিন্তু আমেরিকার মানুষরা তাদের সাথে কি করেছিল? তাদেরকে কৃতদাস হিসেবে রেখেছিল। তো সেই জন্য তিনি বলছেন আমি ছোটবেলা থেকেই হচ্ছে হাসি মুখে বড় হয়নি, যন্ত্রণা আমারও ছিল। ইতিহাসের পাতায় ওই ইতিহাসের কুঁড়ো থেকে আমি বেরিয়ে এসেছি, সেই যন্ত্রণাদায়ক, সেই নিপৃষ্ট জায়গা থেকে আমি কিন্তু নিজেকে বের করে আনতে পেরেছি। বলছে ওই জন্য আউট অফ দ্য হার্ট অফ হিস্ট্রি সেম, ইতিহাসের লজ্জাজনক কুঁড়ে ঘর থেকে আমি বেরিয়ে এসেছি। আই রাইজ, দেখো এখানে টোনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত বলছিল আই উইল রাইজ, এখন তিনি বলছেন কি আই রাইজ, আমি পেরেছি উঠতে, আমি দাঁড়াতে পেরেছি সেই লজ্জাজনকের হাত থেকে, নিজেকে বাঁচিয়ে আনতে, সেই কৃতদাসের মধ্যে বন্দি না থেকে নিজেকে যে এতদূর পর্যন্ত লড়াই করে নিয়ে এসেছি, আমি পেরেছি। আই রাইজ, আমি উঠে দাঁড়িয়েছি। up from a past that's rooted in pain, up from a past, অতীতের যে রুট মানে জার মানে হচ্ছে মূল, সেটা কেমন ছিল? খুবই কষ্টদায়ক ছিল, সেটা খুবই কষ্টদায়ক ছিল। আমরা পড়েছি মায়াঞ্জিলো ছোটবেলা থেকে কেমন ভাবে কতগুলো অবস্টেকল পার হয়ে তিনি এখানে এসেছেন, এত বড় হচ্ছে রাইটার হয়েছেন। তো সেই জন্যই বলছে আপ ফ্রম আ পাস্ট দ্যাটস রুটেড ইন পেন, আমার জ্বরটা কিন্তু মানে খুব কষ্টদায়ক ছিল। দেখবে যাদের লাইফে বেশি কষ্ট, তারাই কিন্তু অতীতে গিয়ে খুব ভালো একটা পজিশনে থাকতে পারে। তোমরা এখন বুঝবে না,
কারণ তোমরা এখন যা চাও তা পেয়ে যাও। কিন্তু যাদেরকে দেখবে, যাদের হয়তো পড়ার একটা বই নেই, অন্যের কাছ থেকে বই চেয়ে নিয়ে পড়ছে, তারা কিন্তু লাইফে খুব পড়ার ইচ্ছে থাকে যে হ্যাঁ আমাকে পড়তে হবে, আমাকে মানুষ হতে হবে, তারা কিন্তু লাইফে কিছু একটা উন্নতি করে, তারা কিন্তু পারে সাকসেসফুল হতে, আমরা দেখেইছি, তাই না? সেরকম মায়াঞ্জিলো বলছে যে আমার অতীতটা খুব ভালো ছিল না, আমার অতীতটা খুব যন্ত্রণাদায়ক ছিল, বাট আই রাইজ, কিন্তু আমি উঠে দাঁড়িয়েছি, আমি উঠে দাঁড়াতে পেরেছি, কারণ আমি চেয়েছিলাম উঠে দাঁড়াতে। ঠিক আছে, বলছে আই এম ব্ল্যাক ওশেন লিপিং অ্যান্ড হোয়াইট। দেখো ব্ল্যাক ওশেন নিজেকে কিন্তু, এই যে ব্ল্যাক ওশেন এটা কিন্তু একটা মেটাফোর, আমি বলেছিলাম না যে আই এম ব্ল্যাক ওশেন, আমি একটা কালো সমুদ্র। এটা কি হবে মহাসাগর, এটা কি হবে না, এটা কিন্তু একটা মেটাফোর ইউজ হচ্ছে। তো ওই জন্য বলছে আই এম ব্ল্যাক ওশেন, এখানে ব্ল্যাক ওশেন বলতে ব্ল্যাক ওশেন, এই ওশেনটা হচ্ছে কিন্তু ডায়নামিক। এটা কি সিগনিফাই করছে, এটা হচ্ছে স্ট্রং ডায়নামিক পাওয়ারের। দেখবে সে হচ্ছে নির্জন, মহাসাগর কি নির্জন, তার হচ্ছে যে স্রোত, তার যে হুঙ্কার সে সবাই জানে। সেরকম বলছে আই এম ব্ল্যাক ওশেন, এই ব্ল্যাক বলতে পুরো ব্ল্যাক মানে হচ্ছে আফ্রো আমেরিকানের কমিউনিটিকে বোঝানো হচ্ছে, মেয়েদেরকে। ঠিক আছে, তো বলছে আই এম ব্ল্যাক ওশেন, ওশেন বলতে এখানে নিজের নিজের অধিপত্য স্থাপিত করেছেন এবং নিজেকে পাওয়ারফুল হিসেবে বিবেচিত করেছেন। লিপিং অ্যান্ড ওয়াইড, লিপিং মানে কি উঠি এবং ছড়িয়ে পড়ি, মানে যত তুমি হচ্ছে দেখবে কষ্ট পাবে, তত তুমি হচ্ছে কিন্তু নিজেকে স্ট্রং রাখতে পারবে, নিজেকে স্ট্রং করতে পারবে, শক্তিশালী করতে পারবে। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড, যেমন হচ্ছে আমি আমি কষ্ট সহ্য করেছি। স্রোত, স্রোত কি, স্রোতে তুমি যদি একটা হচ্ছে কি বলো, স্রোত দেখবে আছড়ে এসে হচ্ছে পাথরের উপর আছড়ে পড়ে, বলছে ওই স্রোতের মতো আমিও সহ্য করেছি, ওর ওর আছড়ে পড়ছে, তার কষ্ট হচ্ছে, এখানে কষ্ট হচ্ছে না, কিন্তু আমরা বলি তো যে ওর এতগুলো পাথরের উপর আছড়ে পড়ছে এত জোরে, হয়তো কষ্ট কষ্ট হচ্ছে। তো ওই জন্য বলছে যে যেমন স্রোত এসে পাথরের ওপর আছড়ে পড়ে তার যেমন সে যেন সহ্য ক্ষমতা রেখেছে, সেরকম হচ্ছে আমিও সহ্য রেখেছি, আমার মধ্যে একটা সহ্য ক্ষমতা ছিল, তিনি সহ্য করেছেন বলেই তিনি এতদূর পর্যন্ত আসতে পেরেছেন। লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরার অ্যান্ড ফিয়ার আই রাইজ, লিভিং বিহাইন্ড নাইটস, অতীতের রাত্রিগুলো যে আমি ফেরিয়েছি। দেখবে রাত্রি যতই ভয়ঙ্কর হোক না কেন, নাইটটা কেমন ছিল, নাইটস অফ টেরার অ্যান্ড ফিয়ার, নাইটটা কেমন, নাইটস অফ টেরার অ্যান্ড ফিয়ার, রাত্রিটা ছিল আমার কেমন, অন্ধকার, খুব যন্ত্রণাদায়ক ভয়ার্ত। মানে এখানে কি বলা হয়েছে যে অতীতে তাদের পূর্বপুরুষরা, যে কালো চামড়ার মানুষেরা কতটা যন্ত্রণাদায়ক, কতটা যন্ত্রণা কৃতদাস হিসেবে যখন ছিল, তাদের প্রত্যেকটা রাত্রি তাদের কাছে একটা খুব ভয়ঙ্কর রাত্রি ছিল, তাদের কাছে ওই রাত্রি মানেই একটা খুব আতঙ্কের রাত। বল আই রাইজ, আমি উঠে দাঁড়িয়েছি, ইনটু দ্য ব্যাক ডে ব্রেক দ্যাটস ওন ওয়ান্ডারসলি ক্লিয়ার, এই ডে ব্রেক মানে কি ভোরবেলা, দ্যাটস ওয়ান্ডারসলি ক্লিয়ার যেটা পরিষ্কার, মানে কি আমাদের রাত্রে যতই আতঙ্ক থাকুক না কেন, যতই দুঃখ থাকুক না কেন, একটা দিন ধৈর্য ধরে রাখলে একটা দিন আমাদের জন্য ভালো আসবেই, ভোরের মতো সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তিনিও বলছেন যে আমাদের অতীতে খুব রাত্রিগুলো খুব ভয়ঙ্কর ভাবে কেটেছে, কিন্তু ভোরবেলার মতো আমাদের কাছে সম্পূর্ণ কি পরিষ্কার হয়ে গেছে, সমস্তটাই পরিষ্কার হয়ে গেছে। মানে তুমি এখন কষ্ট করছো, তুমি ভাবছো এ ভগবান আমার কি সুখের দিন আসবে না, কিন্তু ধৈর্য ধরো, ভগবানও চাইছে তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, যে তুমি ধৈর্য ধরে রাখো, একদিন যেমন রাত্রির পর ভোরবেলা আসবেই, সেরকম তোমার ধৈর্যের পর তোমার ভালো সময় আসবেই। আই রাইজ, আমি উঠেছি, ব্রিংিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার গেভ, অ্যানসেস্টার মানে কি পূর্বপুরুষ, আমার পূর্বপুরুষরা আমার জন্য যে গিফট এনে দিয়েছিল, কি গিফট, এখানে কি গিফটস এর কথা বলা হয়েছে, গিফটস বলতে এখানে হচ্ছে ফ্রিডম, হোপ, এই সবের কথা বলা হয়েছে। তার পূর্বপুরুষরা তাকে কি এনে দিয়েছিল, তার পূর্বপুরুষরা তার কৃতদাস ছিল, তারা পারেনি স্বাধীনতা আনতে, কিন্তু তিনি হচ্ছে তার মায়াঞ্জিলোকে এনে দিয়েছেন আশা, তাকে আশা দেখিয়েছে যে তুই পারবি, তুই কৃতদাস থাকিস না, তুই পারবি, তুই স্বাধীনতার জন্য লড়াই কর। এই সমস্ত ব্ল্যাক শ্রেণী, এই ব্ল্যাক কমিউনিটির মানুষদের জন্য তোমাকে লড়াই করতে হবে, শুধু নিজের জন্য না, এই সমস্ত মানুষদেরকে তোমাকে এই কৃতদাসদের থেকে বাঁচাতে হবে। তাহলে তার অ্যানসেস্টারে তাকে কি গিফট দিয়েছে, ফ্রিডম এবং হোপ, আশার গিফট দিয়েছে। তাহলে গিফটস কি না, এখানে গিফটস বলতে ফ্রিডম আর হোপ। আই এম দ্য ড্রিম, আমি একটা স্বপ্ন,
দ্য হোপ অফ দ্য স্লেভ। কাদের স্বপ্ন, কাদের আশা? ওই কৃতদাসদের আশা, অনেক কৃতদাসের আশা। তারা স্বাধীনতা পাবে, তারা স্বাধীন হবে ওই সাদা চামড়ার মানুষদের হাত থেকে। তো সেই জন্য মায়া অ্যাঞ্জেলো বলছে আই এম আ ড্রিম, এটা একটা ম্যাটাফর, বলছে আই এম আ ড্রিম, আমি একটা স্বপ্ন এবং আশা। কাদের আশা? না স্লেভ, স্লেভ মানে কি? কৃতদাসদের আশা। আমি তাদের আশা হয়ে এসেছি, তাদের স্বপ্ন হয়ে এসেছি, তাদেরকে দেখানোর জন্য। আই রাইজ, আই রাইজ, আই রাইজ, আমি উঠে দাঁড়াবো, আমি উঠে দাঁড়াবো, আমি উঠে দাঁড়াবো, আমি পেরেছি। বোঝা গেছে কবিতাটা? তো এখানে আমরা কি দেখলাম না, আমাদেরকে এখানে কি মেসেজ দিয়েছে? এখানে সেলফ পাওয়ার অ্যান্ড কনফিডেন্স। এর থিম হচ্ছে কি? সেলফ পাওয়ার অ্যান্ড কনফিডেন্স। তোমার যদি সেলফ পাওয়ার থাকে, তোমার যদি কনফিডেন্স থাকে, তুমি যে কোনো তোমার লক্ষ্যকে কি করতে পারবে? ভেদ করতে পারবে। কিন্তু কারো কথাই যদি তুমি নিজেকে আড়ষ্ট করে নাও, তাহলে কিন্তু তুমি কখনোই উঠে দাঁড়াতে পারবে না। ওকে, এবার দেখে নি কোনগুলো রেপিটেশন। দেখো এই যে আই রাইজ কথাটা বারবার ইউজ হয়েছে, এটা কি? এটা হচ্ছে রেপিটেশন, বারবার ইউজ হয়েছে। এবার আসছি যে রেটোরিক্যাল কোশ্চেন কোনগুলো। রেটোরিক্যাল কোশ্চেন হচ্ছে এই যে রয়েছে যে অ্যাট দ্য মিটিং অফ মাই থাইজ, ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ। তারপরে হচ্ছে যে বলেছে যে ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, অ্যান্ড নেক্সট হচ্ছে বলেছে ডাজ মাই হটিনেস অফেন ইউ। এইগুলো হচ্ছে রেটোরিক্যাল কোশ্চেন। আশা করি কবিতাটা খুব ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যারা নতুন আমাদের চ্যানেলে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। ওকে, টিল সো